জমে উঠেছে রাজনীতির মাঠ, প্রায় প্রস্তুত ভোটের ট্রেনও। প্রস্তুত যাত্রীরা, প্রস্তুতি নিচ্ছেন চালকরাও। তবে শেষ পর্যন্ত চালকের আসনে কে বসতে পারবেন তা নিয়ে এখন চলছে ব্যাপক প্রতিযোগিতা। এককভাবে ঝুঁকি থাকায় গড়ে উঠছে নানান জোটও। নিজেদের পক্ষে যাত্রীদের টানতে দেওয়া হচ্ছে নানান প্রতিশ্রুতি। তবে যাত্রী বেশে থাকা ভোটাররাও এখন বেশ সচেতন। রাজনীতির টোপে তারা আর ব্যবহার হতে চান না। তাদের প্রশ্ন, রাজনীতি কার জন্য, জনগণ নাকি ক্ষমতা? এবারের ভোটে সেই উত্তর বুঝে নেয়ার পরই তারা সিল মারতে চান ব্যালটে। দর্শক, স্বাগত আজকের এখন প্রকাশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। আজ আমরা আলোচনার নাম দিয়েছি রাজনীতির মালিকানা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার, আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য অধ্যাপক ডক্টর নাহরিন ইসলাম খান, এবং আরও আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউটিএল এর সদস্য সচিব অধ্যাপক ডক্টর মুহাম্মদ বিলাল হোসেন। আপনাদের সবাইকে স্বাগত। আমরা একটু শুরুতেই যেতে চাই আশরাফ আপনার কাছে। আমরা যে আজকে শুরুতে বলছিলাম যে রাজনীতি কার জন্য, জনগণ নাকি ক্ষমতা, এখন পর্যন্ত যা দেখলেন 5 আগস্টের পর থেকে আমরা নতুন বাংলাদেশ বলছি, একটি নবোদয় বলছি, এই বাংলাদেশে এসে রাজনীতি কার জন্য এসে দাঁড়িয়েছে? এখন পর্যন্ত ক্ষমতার রাজনীতি আমরা দেখছি। বিশেষ করে নির্বাচন যখন ঘনিয়ে আসে তখন আমরা মুখে যতই জনতার কথা বলি, একটা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিক সমীকরণ আমরা দেখতে পাই। আপনি যেরকম বলছিলেন দুটি জোটের কথা, জোটগুলোর বিন্যাস দেখলে আপনি বুঝতে পারবেন। ধরুন কোনো জোটে কোনো ব্যক্তি তার দল বিলুপ্ত করে মার্কার জন্য ওই জোটে যুক্ত হয়ে গেছেন। এখন আমরা যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলি, সেখানে ওই বিন্যাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার মানে ওই ব্যক্তি এতদিন যা বলেছেন তার ভক্তদের কাছে কিংবা তার সমর্থকদের কাছে, সেটির অর্থ কী দাঁড়ালো? উনি ধানের শীষ পেয়েছেন তাই তিনি জোটে চলে গেলেন, অথবা ধানের শীষ নিয়ে নিশ্চিত হতে চাচ্ছেন যে উনি বিজয়ী হবেন। আবার এই জোটে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি আরও ইন্টারেস্টিং। সেখানে আপনার এই প্রথম বিভিন্ন মতের ইসলামপন্থী বা ইসলামকে ব্যবহার করে যারা রাজনীতি করতে পছন্দ করেন তারা একসাথে হয়েছেন। তার সাথে আবার তারা কিছু মুক্তিযোদ্ধাকে জোগাড় করেছেন, যারা মুক্তিযুদ্ধের পটভূমিতে দাঁড়িয়ে বলছেন যে এরা অনেকটা পরিচ্ছন্ন হয়ে গেছে, পরিশুদ্ধ হয়েছে। এই সার্টিফিকেট উনি কোত্থেকে দিচ্ছেন? এই সার্টিফিকেশন অথরিটি উনি কি না, নাকি উনিও এই ক্ষমতার রাজনীতির অংশীদার হওয়ার জন্য সার্টিফিকেশন তৈরি করেছেন? এটিও কিন্তু আমরা দেখছি। এখন পর্যন্ত আমরা গত 17 মাসে মানুষের যেই রাজনীতির পরিবর্তনের আকাঙ্ক্ষার কথা বলছিলাম, নতুন বন্দোবস্তের কথা বলছিলাম, রাজনীতির নতুন চেহারাটির কথা বলছিলাম, এমনকি সংস্কারের যে বড় মাপের কাজগুলো হবে বলে ভাবছিলাম, সেই পথে বাংলাদেশ খুব একটা হাঁটছে না। এখন একটাই সমীকরণ, কে ক্ষমতায় যেতে পারে। কেননা ক্ষমতায় যাওয়া এবং না যাওয়ার পার্থক্যটি দিন দিন বেড়ে যাচ্ছে। অতীতে আমরা দেখতাম বিরোধী দলে থাকতে পারলেও সন্তুষ্টির মাত্রা ভালোই ছিল। এখন এই শেখ হাসিনা প্রবর্তিত নতুন গণতান্ত্রিক শাসন, যেখানে সবাই সরকারি দল হতে চায়, জিজ্ঞেস করে যে আমি কোথায় বসবো, আমাকে বাচ্চাদের স্কুলের ক্লাস 1-এর মতো আমাকে দেখিয়ে দেন কোন সিটে বসবো, কোন সিটে বসে কী ভূমিকায় থাকবো। গণতান্ত্রিক রাজনীতিতে আমরা এই জায়গায় ঢুকে গেছি। আপনি খেয়াল করে দেখুন, প্রতিদ্বন্দ্বী বড় দুটি দলের মধ্যে, বিশেষ করে দ্বিতীয় দল, তারা বড় দলের কাছে গিয়ে জানতে চেয়েছে যে আমরা কি ক্ষমতার ভাগিদার হতে পারি কিনা, সরকার গঠনের প্রক্রিয়ায় আমরা থাকতে চাই। তাকে কে ডেকেছে? তাকে তো বিরোধী দলে থাকতে হবে, নাহলে আমরা গণতান্ত্রিক শাসন কি করে পাবো? দেখুন, এখন দেশ বিএনপিময় হয়ে যাচ্ছে। গত 2 সপ্তাহে আমি খেয়াল করছি, ঠিক যেরকম আওয়ামী লীগময় একটি বাংলাদেশ আমরা দেখেছিলাম, সেখানে আমরা বিএনপিকে দেখতে পাচ্ছিলাম না, অন্য কোনো দলকে। এটি রাজনীতির জন্য অশনি সংকেত, এবং এগুলোকে রাজনীতি বলা, রাজনীতি না। কিন্তু আপনি বলছিলেন যে মানে বিরোধী দলে যাওয়ার জন্য কেউ প্রস্তুত নয়, আবার বলছেন যে বিএনপি ময় হয়ে গিয়েছে দেশ। হ্যাঁ, কথাটা সেটাই তো বলছি। কারণ জনগণ বিএনপিময় হয়ে গেছে স্বার্থের জন্য, প্রশাসন হয়ে যাচ্ছে, পুলিশ হচ্ছে, সেটিও মানা গেল। কিন্তু দ্বিতীয় বিরোধী দল, যারা বিরোধী দলে থাকার কথা, সেও তো বলছে সরকারের অংশীদার হতে চায়, সরকার পরিচালনায় নাকি অংশগ্রহণ করতে চায়। এটা কি ধরনের গণতন্ত্র? তাকে তো বিরোধী দলের সিটে বসতে হবে, সরকারকে কন্টেস্ট করতে হবে, ছায়া সরকার হয়ে ভূমিকা পালন করতে হবে। কিন্তু বিরোধী দল হতে চাচ্ছে না কেউ, সবাই সরকারি দল হতে চাচ্ছে, তারা ক্ষমতা চাচ্ছে, তারা দেশ পরিচালনা করতে চাচ্ছে। একদম আমি ফিরবো অধ্যাপক ডক্টর নাহরিন ইসলাম খান, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কিছু কিছু দল যে বিলুপ্ত করে নিজেদের দলকে বিএনপিতে যোগ দিল ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতার জন্য, এটি কি আপনি কি মনে করেন ঠিক আছে? এটি কি ঠিক থাকার কথা?
মানে ধরেন আপনার অরিজিন সেটা আপনি বিলুপ্ত করে আপনি এটাকে আমি বর্ণচোরা বলতে পারি অথবা ক্যামোফ্লেজ বলতে পারি, এদের তো বলাই যায়। দেখেন এটা কিন্তু যারাই কাজটি করেছে, যে দলটি করেছে, আপনি যদি তাদের যে নেতারা তাদের যদি একটু অ্যানালাইসিস করেন, ইতিহাস যদি ঘাটেন, দেখবেন তারা এক সময়ে মানে শেখ মুজিবুর রহমান কত বড় নেতা এটি বলে বিতর্কের ময়দানে মুখে ফেনা তুলে ফেলেছে, তাই না? তারপরে আবার দেখবেন যে তাদের অনেকে, আমি কয়েকদিন আগে একটি টক শোতে শুনলাম যে একজন বলছেন জেলখানাতে জামাতের একজন নেতা ওই দলের একজন টপ নেতাকে পরিচয় করে দিচ্ছে যে এই ছেলেটি আমাদেরই, তাই না? তো তার মানে হচ্ছে কি, তারা আসলে কে আমরা আসলে জানি না। তারা যখন প্রয়োজন হবে তখন তারা তাদের রূপ বদলাবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আচ্ছা, এখানে আরেকটু আপনাকে প্রশ্ন করি। হয়তো ছোট দল সে তার দল বিলুপ্ত করে তার স্বার্থে বড় জোটে যাচ্ছে, কিন্তু বড় যে দলটি তার কি এমন প্রয়োজন হলো এই ছোট দলটিকে নেবার জন্য, বা এই যে দলটি বিলুপ্ত করতে সে সহযোগিতা করলো, হাত বাড়িয়ে দিল, এটিও কি আপনি একমত? মানে কোনটা বড় দল, মানে কোন বড় বিএনপি তো নিশ্চয়ই বড় দল না? বিএনপিতে তো আপনি যে ছোট দল এবং বড় দলের সংযুক্তির কথা বলছেন, একটু যদি পার্টিকুলারলি মানে নাম ধরেই বলি, তাহলে কিন্তু বিএনপিতে যত না গেছে এনসিপি, তার থেকে বেশি গেছে কোথায় আপনি দেখেন, জামাতে ইসলামীতে। জামাতে বিলুপ্ত হয়ে কেউ যায়নি। বিএনপিতে যে দলগুলো গেছে তারা আমাদের দল, যেটি বলছেন আশরাফ ভাই, বিলুপ্ত করে দিয়ে চলে আপনি বিএনপিতে যে বিলুপ্তির কথা বলছেন, এটি কিন্তু আসলে এবার হয়েছে কেন, যে মার্কার কারণে। হ্যাঁ, কারণ ওই দলের লোকটি যদি এর আগে কিন্তু ওই মার্কাতেই কিন্তু ইলেকশন করতে পারতো। তো আমার মনে হয় এই কাজটি তারা করেছেন, যেমন আপনি নাম ধরে যদি বলেন ববি হাজ্জাজ ভাইয়ের কথা বলতে পারেন, ভাইরা এরা আসলে মার্কার জন্য। তারা ববি হাজ্জাজ তার দল বিলুপ্ত করেনি, অন্যরা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী একটি দল। কিন্তু আমার কাছে মনে হয় যে এবারের আসলে যেটা আশরাফ কায়সার ভাই বলছেন যে চারিদিকে শুধু বিএনপিময়, আমি বিশ্বাস করি না যে বিএনপি আসলে ঠিক চাচ্ছে চারিদিকে বিএনপিময় হয়, কারণ বিএনপি জানে তার অবস্থানটা শক্ত। কিন্তু যারা বিলুপ্তি করে আসছে তারা আসলে ওই যে একটা বাতাস বয় না, ওই বাতাসে উড়ে যাওয়ার চেষ্টা করছে। তার সাথে সাথে আমি আরেকটি কথা বলতে চাই, আপনি যে কথাটা দিয়ে শুরু করেছেন যে কি যেন বললেন যে গাড়ি, তাই না, তারপর ড্রাইভার, মানে ড্রাইভার দেখে যাত্রী, এই কথাগুলো নিয়ে একটু কথা বলি। আপনার মনে আছে গত সরকারে বলেছিল যে গরু এবং ছাগল চিনতে পারলে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। তার মানে এইবারের ইলেকশনটা এত ইম্পর্টেন্ট, ড্রাইভিং লাইসেন্সটা গরু ছাগল দেখা, মানে যে চালাচ্ছে সে কি গরু ছাগল দেখে কিনে মানে পেয়েছে কিনা, নাকি সত্যিকারের পরীক্ষা দিয়ে পেয়েছে, এইবারের ইলেকশনে এটা আমাদের দেখতে হবে। এই কারণে এই প্রসঙ্গটি তুললাম। কারণ হচ্ছে যে আপনি যদি এখন দেখেন মোটা দাগে তিনটি দল মোরলেস নাম আছে তাদের, না, ইলেকশন যাচ্ছে, বিএনপি, জামাতে ইসলামী এবং এনসিপি। মানে এনসিপিকে আবার একটু পাস্ট টেন্সেও বলতে হয় যে কতটা এনসিপি আছে আমি আসলে জানি না। হ্যাঁ, সবাই চলে যাচ্ছে এনসিপি থেকে। তাহলে এই দলে যারা ড্রাইভারের সিটে বসেছেন, আপনি যদি এই ড্রাইভারগুলোকে একটু কম্পেয়ার করেন, দেখেন একজন ড্রাইভারকে দেখবেন তিনি হচ্ছেন পলিসি দিচ্ছেন, মানে একটা দেশ চালানোর জন্য যা যা পলিসি দরকার তা সবই তিনি তৈরি করেছেন। এবং এটিও সত্য যে এই পলিসিটি উনি নির্বাচনী ইস্তেহারের জন্য তৈরি করেনি, বছরের পর বছর ধরে তৈরি করেছেন। এবং বড় দল যিনি ড্রাইভার পলিসি দিচ্ছে কোনটা, বিএনপি। আচ্ছা, তারপরে যে আরেকটি বড় দল, সেই দলের ড্রাইভিং সিটে যিনি বসে আছেন, তিনি সারাদিন বলছেন যে মেয়েরা 8 ঘন্টা কাজ করতে পারবে না, 5 ঘন্টা করতে পারবে, বাসায় থাকলে সম্মানিত হবে, বাইরে গেলে মানে এই মানে নারী বিষয়, এটা জামাত। আচ্ছা, এরপরে আরেকটি যেটি দল, মানে সেই দলটি কতটুকু আছে আমি ঠিক জানি না, সেই দলটির ড্রাইভিং সিটে বসে অলওয়েজ সংস্কারের কথা বলছে, এনসিপি, তাই না? তাহলে এইবার সংস্কারের জন্যই তো 5 আগস্ট হলো এই দাবি। তাহলে এইবারে শুধু সংস্কার দিয়ে তো দেশ চলবে না। তো এইবারের ইলেকশনে যে ড্রাইভিং সিটে বসেছে, একটা দেশ চালানোর জন্য পলিসি দিয়ে বা একটা দেশ চালানোর জন্য কি কি কাজ করতে হবে সেইটার রোড ম্যাপ যিনি দিতে পারবেন, সেদিকেই কিন্তু আমাদের একটু চিন্তা করা দরকার। এবং আরেকটি কথা বলি, আপনি আজকের প্রোগ্রামের নাম দিয়েছেন রাজনীতির মালিকানা। শব্দটা খুব খারাপ। এই যে মালিকানা শব্দটি দিয়েছেন, মালিকানা আমরা কি মানে এই যে সংস্কার বললেন দরকার বা জুলাইয়ের পরে, মালিকানা আপনি চান? মালিক কি জনগণ নাকি রাজনৈতিক দল? আমি মনে করি যে আসলে
মানে কোনো আমরা কি বলেছি, রাজনীতিটা ক্ষমতা চায় নাকি জনগণ চায়? হ্যাঁ, এবং আমরা সেটাই সেখান থেকে বলছি। বলেছি যে মালিকানাটা কে, রাজনৈতিক দল নাকি সেটাই জনগণ? বলছি যে রাজনীতির আসলে কোনো মালিকানা থাকার দরকার নাই। মানে আমরা সবসময় করি কি জানেন, মানে মালিকানা আমার আমার আমিত্ব, হ্যাঁ, মানে আমাকে পেতে জনগণ হবে। মালিকানা চাওয়া উচিত না? জনগণ, আমরা কেন সবাইকে, মানে জনগণকে আপনি এমন করে দেখা দরকার যে যখন আপনি মালিক এবং মানে একটি পক্ষ দাঁড় করিয়ে দিবেন, আমি মনে করি সবাই এক। এখানে মালিক জনগণ তো কোনটা, সবাই একই। হ্যাঁ, মালিক কোনটা মানে শাসক কোনটা, এটাকে আলাদা করার চেষ্টা করার দরকার নাই। জি জি, আমরা একটু আমরা যেতে চাই ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন আপনার কাছে। আমরা যাচ্ছিলাম, যেমন একটি কথা এখানে আসছিল যে পুরো দেশ বিএনপি ময় হয়ে গিয়েছে, আরেকটি কথা আপা বলছিলেন যে জামাত যে জোটটি, তারা সারাদিন শুধু নারীদের নিয়ে নাকি কথা বলে, নারীদের 8 ঘন্টার বেশি ডিউটি করা যাবে না, বাইরে সংকট। মানে এই বিষয়গুলো কি আপনি একমত কিনা কথাগুলোর সাথে? আসলে বিএনপিময় হয়ে গেছে এটা আমার মনে হয় ঠিক না, কারণ বাংলাদেশে এখন যতগুলো দল রয়েছে সবাই ফাংশনিং। এখন যে যে লেন্স থেকে দেখে, আমি যদি দেখি যে বিএনপিময় হয়ে গিয়েছে, আরেকজন বলবে জামাতময় হয়ে গিয়েছে, আরেকজন বলবে এনসিপিময় হয়ে গিয়েছে। সো এটা আসলে ব্যক্তির চিন্তার উপর নির্ভর করে সে কোন লেন্স থেকে দেখে। তা আমি আশরাফ ভাইয়ের এই মতের সাথে একমত নই যে সারা দেশ বিএনপিময় হয়ে গিয়েছে। আপনি তিনি কিন্তু দেখবেন বলছিলেন যে প্রশাসন, পুলিশ, এই কথাগুলো কিন্তু বলছিলেন। প্রশাসন, পুলিশ, এটা আসলে প্র্যাকটিক্যালি গেলে বোঝা যায় বিএনপিময় হয়ে গেছে কি হয় নাই। তো আপনি নির্বাচন এখনও অনেক সামনে রয়েছে, 12 তারিখে নির্বাচন হবে। নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটা দলই চাইবে তার দলকে হাইলাইট করা, প্রশাসনের কাছ থেকে কিছু সুবিধা নেওয়ার চেষ্টা করা এবং জনগণকে আকৃষ্ট করা। আপনি খেয়াল করলে দেখবেন যে 1 মাস আগেও মনে হয়েছে সব জামাতময় হয়ে গিয়েছে, সেটা কিন্তু এখন বিএনপিময় হয়ে গিয়েছে মনে হচ্ছে। সো এরকম ঢেউ আসতে থাকবে। আমি মনে করি নির্বাচনের আগ পর্যন্ত এই ঢেউয়ের মধ্য দিয়েই মানুষ তার পছন্দের প্রার্থীকে চুজ করবে এবং ওই পছন্দের প্রার্থীকেই মানুষ ভোট দিবে। একটি কথা আমি বলতে হবে, সেটা হচ্ছে যে আপনি যে কথা বলেছেন যে জনগণের জন্য রাজনীতি হচ্ছে না, না ক্ষমতার জন্য রাজনীতি হচ্ছে। জি, আমি মনে করি এটা হচ্ছে এমন একটা বিষয় যে ক্ষমতা দিয়েই আপনি জনগণকে সাপোর্ট দিতে হবে। রাষ্ট্রের যদি আপনি দায়িত্বে না আসেন, তাহলে আপনি জনগণের জন্য কীভাবে কাজ করবেন? তো এইটা আপনি একপাক্ষিক দেখার সুযোগ নেই যে আমি শুধুই জনগণের জন্য, শুধুই ক্ষমতার জন্য, তা না। এটা একটা সংমিশ্রণ আছে উভয়ের মধ্যে। আরেকটি কথা ছিল যে বিএনপির যিনি প্রধান তারেক রহমান, তিনি একটি সামগ্রিক দেশ কীভাবে এগোবে তা নিয়ে কথা বলছেন, দীর্ঘদিন ধরে কথা বলছেন। আর জামাত নারীদের নিয়ে বেশি কথা বলছে, নারীদের কীভাবে ঘরে রাখা যায়, 8 ঘন্টার কম ডিউটি করানো যায়, অফিসের কথা বলছিলেন। আসলে বাংলাদেশে যে জনসংখ্যার আপনি ধরে নিতে পারবেন 50-50 হচ্ছে পুরুষ নারীর সংখ্যা, কম বেশ 1-2% এদিক সেদিক হইতে পারে। এখন জামাত ইসলামের ব্যাপারে যে কনসেপ্টটা মানুষের মধ্যে রয়েছে যে জামাত নারীদেরকে ঘরে রাখবে, এটা প্রি কনসেপশন। জামাতের আমি যদি বলি, জামাত যে সকল সেক্টরে কাজ করে কিংবা যেভাবে জামাতের কার্যপ্রণালী, ইভেন আপনি যদি দেখেন জামাতের যারা রোকন হয়, সদস্য হয়, নারীদের সংখ্যাও কিন্তু অনেক রয়েছে সেখানে। তারা রাজনীতির সাথে রাজনীতি করতেছেন বা কাজ করতেছেন একই সাথে। এখন জামাতের নারী সংক্রান্ত বিষয়ে যে কনসেপ্টটা রয়েছে, এই কনসেপ্টটা আসলে ভাঙার যে স্পেসটা জামাত সেটা পায় নাই, আমি মনে করবো। এটা জামাতকে আপনি ধরেন, জামাত এর আগের 4 দলীয় জোটের সময় জামাত 2টা মন্ত্রণালয় চালিয়েছে। এরপরে সরকারের তখনকার তাদের যেই কর্মকাণ্ড, সেখানে কোনো নারী বিদ্বেষী কর্মকাণ্ড ছিল না। ইভেন গত কয়েকটা ছাত্র সংসদ নির্বাচন যেগুলো হলো, সেখানেও নারীরা ছাত্র শিবির ছেলেদেরকে ভোট দিয়েছে এবং নারীদের সেখানে পার্টিসিপেশন ছিল। সো এই পার্টটা আসলে কনসেপচুয়াল ইস্যু। এক পক্ষ মনে করে জামাত নারীদেরকে কর্নার করে রাখতেছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমার মনে হয় না জামাত এই কাজটা করছে। আমরা আসবো একটু, যেতে আসবে আপনার আশরাফ ভাই। এখন পর্যন্ত যে মোটামুটি ভোটার তালিকা তো চূড়ান্ত হয়ে গেছে, তাতে 18 থেকে 37 বছর বয়সী ভোটার হলো 5,56,00,000 মোটামুটি, যে নির্বাচন কমিশনের হিসেব। নানান মত বলছে যে এবারে নির্বাচনে এই তরুণ ভোটাররা একটা মানে কোনো দিকে পাল্লা ভারী করে দিতে পারে। আপনার কাছে কি মনে হয় তরুণ ভোটার এবার কতটা ভূমিকা রাখবে, আর
জুলাইয়ের যে চেতনা আকাঙ্ক্ষা এটা কতটা ধারণ করবে আমি সত্য জানবো দর্শক, তারা কিন্তু ছোট্ট একটি বিরতি ফিরছি, একটু পরে সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম সমসাময়িক রাজনীতি নিয়ে। আমরা ছিলাম আশরাফ কাছে, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে তরুণ ভোটারদের এবার যে মোট যে ভোটার তার বড় একটি অংশই হলো মোটামুটি 35 বছরের নিচে বলা যায়। আমাদের যে তথ্য তাতে মোট ভোটার রয়েছে প্রায় 12,76,00,000, তার মধ্যে 37 বছরের নিচেই রয়েছে 5.5 কোটিরও বেশি। এটা কতটা প্রভাব? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বিএনপি ময়ের একটা ব্যাখ্যা দেওয়া দরকার। দেখুন, এটি কিন্তু ইতিবাচক বিশেষণ না। বিএনপি ময়, জামাত ময় আমরা যা বলছি, এটি আমরা তারেক রহমান দেশে আসার আগে জামাতের যে উত্তেজনা আমরা দেখতে পাচ্ছিলাম, আস্ফালনও বলা যেতে পারে, কেননা তারা প্রশাসনের মধ্যে অনেক প্রভাব বিস্তার করেছে এবং তারা যেইভাবে বয়ান দিচ্ছিল নারীদের ভূমিকা কি হবে, ধর্মের ভূমিকা কি হবে, তখন দেশ জামাতময় মনে হয়েছিল। আবার বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হলে সেটি প্রভাব বিস্তার করে। বিএনপিময় মানে কিন্তু যে বিএনপির অনেক সুবিধাবাদী ব্যক্তিবর্গ বিএনপির ছাতার নিচে আশ্রয় নিয়েছে, তার মধ্যে জামাতের নেতৃবর্গকেও আমরা চেয়ারম্যানের অফিসে গুলশানে গিয়ে এই কথাগুলো বলতে দেখেছি। তখন একটা প্রেডিকশন টানা যায় যে এটা বিএনপির পক্ষে এক ধরনের জোয়ার তৈরি হচ্ছে, বিশেষ করে তারেক রহমান দেশে আসার পরে। এটি বিএনপির জন্য একটা সতর্ক বার্তা, কেননা এর মধ্যে 80% আবর্জনাও হতে পারে। বিএনপিকে খেয়াল রাখতে হবে, তার অতীতে তার অনেক কর্মকাণ্ড নিয়ে তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। তরুণদের ব্যাপারে বলি, দেখুন, এনসিপি যদি তরুণদের প্রতিনিধিত্ব করে থাকে তাহলে এনসিপি জুলাই চেতনার সাথে চরম বেইমানি করেছে। এনসিপির 6 থেকে 7 জন নেতা সংসদে যাওয়ার জন্য এনসিপিকে নিয়ে জামাতের ঘাঁটিতে ভিড়েছে। এটি কি জুলাই অগাস্টের চেতনার পক্ষে যায়? জুলাই অগাস্ট কি বলেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ধর্মান্ধ অন্ধকার যুগের একটি দলের সাথে জোট করে ক্ষমতায় যেতে হবে? তাহলে তরুণরা, আপনি যেটি বলছেন যে প্রথম ভোটার কিন্তু এরা, কারণ হাসিনা আমলে 3টি ইলেকশনে তারা ভোট দিতে পারেনি। এদের প্রথম ভোট কে পাবে এই প্রশ্নের একটা খুব বড় আমার মনে হয় 12ই ফেব্রুয়ারি আমরা দেখতে পাবো। তবে কয়েকটা ইন্ডিকেশন আমরা দেখতে পেয়েছি, যারা জামাত সমর্থিত তারা মনে করেন ক্যাম্পাসগুলোতে যেহেতু জামাত ভালো করছে, অতএব তরুণরা জামাতকে পছন্দ করছে। এখন ক্যাম্পাসের ভোট জাতীয় রাজনীতির ভোটের প্রবণতা হবে কি না এই প্রশ্ন আমরা সামনে দেখতে পাবো। তবে তরুণদের সাথে বিএনপির একটা সংযুক্তির ঘাটতি হয়েছে, সেটি বোঝা যায়। কেননা 16 বছর আপনি যখন রাজনীতির বাইরে থাকেন, ছিটকে পড়েন, এবং বিএনপি সঠিক অর্থে তরুণদের সাথে ওই রাজনীতিটি করেও নি। ক্যাম্পাসে তখন আমরা দেখেছি জামাতে ইসলামী একমাত্র অপশন হিসাবে হয়তো তরুণদের মধ্যে কাজ করেছে, যুবকদের মধ্যে কাজ করেছে, তার কিছু ফলাফল তারা পেতে শুরু করেছে। কিন্তু জাতীয়ভাবে জামাত যে ভয়ের সঞ্চার করেছে যে এই শক্তি ক্ষমতায় আসলে বাংলাদেশ কোথায় যাবে, সেই ভয়টা ক্যাম্পাসে কেন হলো না? সেই ভয়টা তরুণদের মধ্যে অতটা হয়নি। কারণ হচ্ছে যে আমরা সেই তরুণটা তো গ্রামে আছে, ভাষাতে পড়ে না। আরও একটা জিনিস আপনাকে বলি, এর আগের শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড কি এটি আপনি একটু খেয়াল করবেন। বিশ্ববিদ্যালয়ে আসার আগে তারা কোথায় পড়েছে? তারা কি বাংলা মাধ্যমে পড়েছে, ইংরেজি মাধ্যমে পড়েছে, নাকি আরবি মাধ্যমে পড়েছে? এখন জামাত যেরকম কৌশলগতভাবে রাজনীতি করে সেটি কিন্তু তাকে এখন কিছুটা ফল দিচ্ছে বলে আমাদের ধারণা। আরও একটা ঘটনা ঘটেছে যে এই যে বেহেশতের টিকিট বিক্রি করা অথবা দুর্নীতি বিরোধী শাসন, যেমনটি উনি বলছিলেন 2টি মন্ত্রণালয় চালিয়েছেন এবং দুর্নীতি তেমন কোনো অভিযোগ আসেনি, এগুলো নারীদের কথা বলছিলেন, নারীদের সঙ্গে কোনো এটিও জামাত মার্কেটিং করেছে। নারীদের ব্যাপারে কিন্তু জামাতের অবস্থা সাংঘাতিক ভাবে প্রশ্ন। উনি 2টি মন্ত্রণালয়ের কথা বলছিলেন যে তখন নারীদের সঙ্গে কোনো সমস্যা হয়নি বা না, তখন হয়নি। আর ওইরকম 2টি মন্ত্রণালয় চালানো আর দেশের ক্ষমতা পাওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। জামাত বারবার ওই 2টির উদাহরণ দিতে চেষ্টা করে, যেহেতু 2টি তাদের আছে, শেষে ক্লিয়ার করবে। জি, আবার আপনার কাছে কি মনে হয়, যেটি আমরা শুনছিলাম যে ক্যাম্পাসের ভোট সর্বশেষ তো জগন্নাথ হলো, জগন্নাথ আমরা অনেক মনে করা হচ্ছিল যে এখানে হয়তো কিছু ব্যতিক্রম ঘটতে পারে, তারেক রহমান এসছেন, এটি জাতীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলবে? তরুণদের কথা বলছিলাম। একদমই পড়বে না, কারণ আমি বিশ্বাস করি আশরাফ কায়সার ভাইয়ের মতোই যে আশরাফ ভাই পড়বে না তা বললেন, তিনি বলেছেন যে তিনি জানেন না কি হতে পারে। না, আমি ওটাই বলছি, কথাটা শেষ করি যে আশরাফ কায়সার ভাইয়া যেমন বলছিলেন যে ক্যাম্পাসের রাজনীতিটা কেন হয়েছে, এটা একটু ডিফারেন্ট, জাতীয় রাজনীতির সাথে ডিফারেন্ট। কেন বলছি, দেখেন, ক্যাম্পাসে একটা ছাত্র দলের ছেলে, সে কিন্তু 17 বছর ঢুকতে পারেনি এবং সে কিন্তু বর্ণচোরা ছিল না। সে কিন্তু জামাতে ইসলামী বা শিবির কি করেছে, তারা কিন্তু সবাই ধরেন আওয়ামী লীগ বা ছাত্রলীগের ছায়াতলে থেকে ডিফারেন্টভাবে রাজনীতি করেছে।
জামাতে ইসলামী বা ছাত্র শিবির তারা যে রাজনীতিটি করে সেটা বিজেপি মডেল, একটা ওয়েলফেয়ারের রাজনীতি করে। ধরেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনার মা অসুস্থ, তাকে ইবনে সিনাতে নিয়ে যাবে আপনার বাসায় খোঁজ নিয়ে। আপনার ভাইয়ের চাকরি নাই, তাকে ইসলামী ব্যাংকে চাকরি দিয়ে দিবে, তাই না? বা হয়তো আপনি হলে ঠান্ডা পানি খেতে চান, আপনাকে একটা ফ্রিজ দিয়ে দিল। কিন্তু আপনি এটা চিন্তা করে দেখেন যে আমাদের ছেলেমেয়েরা যারা গত 17 বছর তো তাদের ভাবনার জায়গাগুলো একমুখী হয়ে গেছিল, তখন তারা শুধু কস্ট বেনিফিট অ্যানালাইসিস করেছে যে কোথায় কি পাওয়া যায়। এখন আপনি একটা সচেতন নাগরিক হিসেবে, ছাত্র হিসেবে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আপনার কি এই প্রশ্নটা করা উচিত না যে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলে কোনো রাজনৈতিক দলের ব্যানারে কেউ কি ঠান্ডা পানি, গরম পানি বা খাট না থাকলে খাট দিতে পারে? পারে না। আপনি এটা বলতে পারেন যে আল্লাহ এটা তো ভালো কাজ করছে, কিন্তু যখনই আপনি এরকম একটি জায়গা, বিশ্ববিদ্যালয় কেন এলাও করছে? সেটাই আমার প্রশ্ন, যে এটি তো করতে পারে না। এটি এটা কি জাহাঙ্গীরনগরে হয়েছে? না, জাহাঙ্গীরনগরে একটা ঘটনা আমি আপনাকে বলি যে আওয়ামী লীগের সময় কাদের মোল্লা নামক একজন, উনি ঠিক টাকার বরাদ্দ দিতে চেয়েছেন একটি বিল্ডিং এর জন্য, হ্যাঁ, এবং স্টুডেন্টরা এবং জাহাঙ্গীরনগর শিক্ষকরা আন্দোলন করে কিন্তু এটা বন্ধ করেছে। আপনাকে বুঝতে হবে ডোনেশন ইজ নট অনলি ডোনেশন, এটাকে এই টাকাটার উৎপত্তি কোথায় সামনের দিকে এটা আপনাকে জানতে হবে। একটা প্রশ্ন করে যে আপনি যে বললেন যে ছেলেটিকে ইবনে সিনায় ভর্তি করালো, যে ছেলেটিকে ইসলামী ব্যাংকে চাকরি দিল, আরেকটি যেন কি উদাহরণ দিলেন, এই ছেলের তো বাবা মা আছে, ভাই বোন রয়েছে বা আত্মীয় স্বজন আছে, তারাও তো বেনিফিটেড, এইটার একটা রেশ, সেইটার প্রভাব পড়বে কিনা আবার গিয়ে মানে সেটার প্রভাব দেখেন আপনি ওইভাবে ভাবলে হয়তো একটা শর্ট টার্মের প্রভাব পড়তে পারে, কিন্তু পরবর্তীতে আমি মনে করি যে যেমন আমার ভাই বলছিলেন যে নারীদের কথা, জামাতের নারীর যে অবস্থানটা, এটা ভাই বললেন যে এটা একটা কি একটা ওয়ার্ড বললেন উনি, প্রি কনসেপ্ট অর সামথিং কিছু একটা। দেখেন জামাতের কনসেপ্ট মাইন্ড, হ্যাঁ এটা না, উনি মনে হয় অন্য একটা কোনো ওয়ার্ড বলেছিলেন। আচ্ছা, তো যেটা বলেছেন দেখেন জামাতের রোকনে নাকি নারী আছে, একটা এমপি মানে প্রার্থী নারী দেখাতে পারবেন? জামাতের আমির স্পষ্ট 2024 সালে বলেছেন একটি ইন্টারভিউতে জামাতে কখনো নারী আমির হবে না। তাহলে আপনি গণতান্ত্রিক চর্চায় যে এই 51% নারীর কথা বলছেন, আপনি তাদেরকে রোকনে রাখা মানে কিন্তু ঘরের ভিতরে ওই 5 ঘন্টা এবং আরাম আয়েশে রাখা, ঘরে থাকলে সম্মান পাবে তাই। তাহলে নারীকে তো জামাত ওই চোখেই দেখছে। এখন ঠিক মহিলা জামাত নামে সম্ভবত একটা সংগঠন রয়েছে, সেটাই যদি হয়, ধরেন 5% দেওয়ার কথা ছিল না নারী মানে এমপি প্রার্থী দেওয়ার কথা ছিল, জামাত কি সেটা দিয়েছে? আরেকটা কথা যেটা যে মন্ত্রণালয়, যে কথাটা আশরাফ ভাই বললেন যে মন্ত্রণালয়ের উদাহরণ সবসময় দেয়, 2টা মন্ত্রণালয় চালানো যেমন এক কথা না। হাইয়েস্ট আপনি সিট পেয়েছেন সারা জীবনে 19টা সিট পেয়ে পুরো দেশ চালানো এক কথা না, একদমই এটা আমরা এক কথা না। আমরা বলছিলাম স্যার, একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি তো সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেহেতু সেখানকার অধ্যাপক ছিলেন, এই প্রভাবটা আপনার কাছে কি মনে হয়, কতটুকু প্রান্তিক পর্যায় পর্যন্ত যেতে পারে নির্বাচনে? আমরা তরুণ ভোটারদের কথা বলছিলাম, প্রায় 5.5 কোটি তরুণ ভোটার রয়েছে। ধন্যবাদ। আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনটা অত্যন্ত সুন্দরভাবে আমরা হ্যান্ডেল করতে পেরেছি, প্রথমত এটা বলবো। নির্বাচনের ভোটের পরে গণনার যে প্রক্রিয়াটা আপনি খেয়াল করে দেখবেন যে সকল সংগঠন, সকল ছাত্র সংগঠন অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে সেখানে অংশগ্রহণ করেছে এবং এই নির্বাচনের প্রক্রিয়াতে শেষ হওয়া পর্যন্ত কোনো ধরনের সেটা আমরা দেখেছি, আমরা প্রভাব জানতে চাচ্ছিলাম, আমরা বলছেন যে কোনো প্রভাব পড়বেই না, আর আসাদ ভাই শিওর না যে পড়বে কি পড়বে না। ওই কথাতে আসছি। দেখেন এইটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা একটা মডেল আমি মনে করি। এখন এই জায়গাতে আমি দেখছি যে একেবারে গ্রামের যে মানুষটা আমার আত্মীয় স্বজন তারাও ফোন দিচ্ছে, এরপরে অনেক দূরে একদিন কথা হয়েছে, সেও ফোন করে জানতে চাচ্ছে যে ইলেকশনের খবর কি, তোমার ইলেকশন এখানে কি হচ্ছে বা এটা আমরা ফলো করতেছি। তো এইভাবে আমি দেখেছি যে আমাদের ফ্রেন্ড সার্কেলে সবার মধ্যেই এই ব্যাপারটা ছিল এবং জগন্নাথের নির্বাচনটাকে সারা দেশের মানুষ খেয়াল রেখেছে, সিরিয়াসলি খেয়াল রেখেছে। 2 দিন ধরে ফল ঘোষণা হয়েছে, মানুষ প্রত্যেকটা বিষয় খেয়াল রেখেছে। আমি মনে করি এইটার একটা প্রভাব রয়েছে, মাঠ পর্যায়ে এর প্রভাব রয়েছে। মানুষ তো ভোট দেওয়ার পরেই না রেজাল্টটা আসে। আপনি তো 5ই আগস্টের পরে 5টা ছাত্র সংগঠন 5টা বিশ্ববিদ্যালয় নির্বাচন হলো, এর বাইরে তার কোনো নির্বাচন সে অর্থ হয় নাই। তো 5টা বিশ্ববিদ্যালয় নির্বাচনে দেখা গিয়েছে যে ছাত্র শিবির ভালো করেছে, এটার একটা মাঠ পর্যায়ে প্রভাব রয়েছে, কারণ এদের ফ্যামিলি এখানে তো সবাই অনার্স পড়ছে বা মাস্টার্স পড়ছে, মাঠ পর্যায়ে কিন্তু কৃষক রয়েছে, রিকশাওয়ালা রয়েছে, দিনমজুর রয়েছে। না অবশ্যই, আমি তো সে কথাই বলছি, এরা তো বাংলাদেশেরই মানুষ, 64টা জেলার মানুষ, এরা প্রত্যেকটা গ্রাম থেকে উঠে আসা মানুষ। আমি খেয়াল করেছি আমার এক স্টুডেন্ট
যাকে আমি কখনোই মনে করি নাই যে সে ছাত্র শিবিরকে ভোট দিবে, কিন্তু সে বের হয়ে এসে পরিষ্কার বলছে যে সে ছাত্র শিবিরকে ভোট দিয়েছে। তা আমার কাছে বিষয়টা এইভাবে দেখি আমি, যে একজন শিক্ষার্থী তার নিরাপত্তার ইস্যু, তার সাথে যেই সংগঠনের শিক্ষার্থীদের সাথে সম্পর্ক ভালো, কিংবা যাকে সে তার অ্যালায়েন্সের মধ্যে ফিল করে, নিজের চিন্তার সাথে ফিল করে, সে তাকে ভোট দিয়েছে। সো আমি সারা দেশে এর প্রভাব পড়বে কি না, আমি বলবো অবশ্যই এর প্রভাব পড়বে। প্রভাব না পড়ার কোনো কারণ নাই, জি কারণ নির্বাচনের মধ্য দিয়ে যখন জয় পরাজয় আসে তখন এর প্রভাব অবশ্যই পড়ে, মাঠে পড়ে। জি যে আমরা আবার আসবো। আপনি একটু আপনার কাছে আবার যেতে চাই। আজকে অন্তর্বর্তী সরকার মোটামুটি ঘোষণা দিয়েই তারা গণভোটের পক্ষে, অর্থাৎ হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছেন এবং তারা বলেছেন যে এটি তারা করতে পারেন। আপনি কি তাই মনে করেন কিনা একটি সরকার একটি পক্ষ নিয়ে এভাবে প্রচারণা করতে পারে কিনা? আমি সে উত্তর জানবো। তো দর্শক, তার ইচ্ছা ছোট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরোধীর উপরে, কথা বলছিলাম রাজনীতির মালিকানা নিয়ে। আমরা ছিলাম আপনার কাছে জানতে চাইছিলাম যে হ্যাঁ ভোটের পক্ষে, অর্থাৎ যে গণভোটটি হবে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি, সেখানে যাতে মানুষ হ্যাঁ ভোটে মত দেয়, এই জন্য অন্তর্বর্তী সরকার কাজ করবেন। আজকে তারা অনেকটা একটি ঘোষণা দিয়ে বলেছেন, এটি কি ঠিক কিনা, আপনি কি মনে করেন? এটি ঠিক এই সেন্সে ঠিক, কারণ এই সরকার তো একটা অদ্ভুত সরকার, তাই না? যে সরকার ধরেন জনগণের ম্যান্ডেট নিয়ে, সবার ম্যান্ডেট নিয়ে এসেছিল, সেই সরকার অনেক কিছু করতে পারতো। যে সরকার ছাত্রদেরকে উপদেষ্টা বানিয়েছে, যে সরকার মাস্টার মাইন্ড ক্রিয়েট করেছে, সেই সরকার তো এটা বলতেই পারে। নিরপেক্ষ জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন, তাহলে কোনো সরকার কখনো কি কোনো পক্ষের জন্য বলতে পারে, সেটা যতই জুলাই অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে সরকার হোক না কেন, সরকার যখন আপনি হয়ে যাবেন তখন আপনাকে নিউট্রাল থাকতে হবে। তবে এই সরকারের পক্ষে আসলে সবই সম্ভব, এ ধরনের কথা তারা বলতে পারে। তবে এটাও মনে রাখতে হবে, যে কথাটা ব্রেক টাইমে আমরা বলছিলাম, যে ইতিহাস যদি 2026 পর্যন্তই থাকে তাহলে এই সরকারের রক্ষা আছে, না হলে ইতিহাসের সামনে তাদেরকে জবাবদিহি করতে হবে যে একটি সরকার কি করে পক্ষপাত দুষ্ট হয়। আর তার সাথে সাথে আরেকটি কথা ভাইয়ের কথার সাথে বলতে চাই, ভাই খুব একটু মানে ওনার প্রসঙ্গে যে ছাত্র ইলেকশনগুলোর কথা বললেন ক্যাম্পাসে, আমি একটি পার্ট ছিলাম। আমার খুব দুঃখ লাগলো যে ভাই বললেন এটা নাকি গণতন্ত্রের মডেল। সেই মডেলের একটা পার্ট আমি ছিলাম, এবং আমি এই কারণেই জামাতে ইসলামী রোশন হলে পড়েছি, কারণ আমি ইলেকশন থেকে বের হয়ে গিয়েছিলাম। যে ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমি নিজে দেখেছি, ধরেন ব্যালটের মুড়ি নাই, ব্যালটের নাম্বার নাই, হাতে কালি দিচ্ছে না, এটা যদি গণতন্ত্রের মডেল হয়, আমি জানি না ভাই কোন গণতন্ত্রের কথা বলছেন। এবং তিনি বলেছেন জাহাঙ্গীরনগরের জাকসু নির্বাচনে, এবং উনি ছাত্র বলেছেন শিবির ইঞ্জিনিয়ারিং করেছিল। ছাত্র শিবির কিনা আমি জানি না, তবে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এখন আমি বলবো না ছাত্র শিবির, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আর যেটা উনি বললেন যে ইলেকশন সবাই ফলো করছে, সবাই ওনাকে ফোন দিচ্ছে, শোনেন 17 বছর যে দেশে কোনো ইলেকশন হয় না, আপনার পাড়ায় যখন বা আপনার বিল্ডিংয়ে যখন সমিতির ইলেকশন হবে না, ওইটাও মানুষ ফলো করবে, কারণ মানুষ জানেই না ইলেকশন কি। জি জি জি, আমরা একটু যেতে চাই অধ্যাপক বিলাল আহমেদ, আপনার কাছে জানতে ছিলাম যে এই যে হ্যাঁ ভোট যেটা বলছিলাম অন্তর্বর্তী সরকার বলছে, আপনি কি মনে করেন এটি মানে তারা বলতে পারে ভাবে হ্যাঁ ভোটের পক্ষে? আসলে বিষয়টা খেয়াল করতে হবে যে অন্তর্বর্তী সরকার হ্যাঁ নার পক্ষে বা বিপক্ষে, বিষয়টা সেইটা নাকি কিছু পয়েন্টের বিষয় আছে সেখানে। তারা তো কিছু পয়েন্টের কথা বলছে, আমরা এই সংস্কারগুলো চাই। রাষ্ট্রে যারা রয়েছেন তারা বলছে আমরা এই সংস্কারগুলো চাই। সো সেই জায়গা থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন যে সংস্কারগুলো এদেশের জন্য, মানুষের জন্য প্রয়োজন, সেখান থেকে রাষ্ট্রের পক্ষ থেকে বলার সুযোগ আছে। আবার যখন আপনি এটাকে রাজনৈতিক জায়গা থেকে দেখবেন যে এক পক্ষ হার পক্ষে, একটা রাজনৈতিক দল আরেকটা নায়ের পক্ষে, তখন আরেকটা প্রশ্ন এসে দাঁড়ায়, সরকার কি তাহলে এক্স রাজনৈতিক দলকে সাপোর্ট দিচ্ছে, ওয়াইকে মাইনাস করে দিচ্ছে কিনা, ওই পয়েন্ট তখন এসে যায়। কিন্তু বর্তমান যারা আছে এক্সিস্টিং বিএনপি, জামাত, এনসিপি, তারা সবাই মোটামুটি আমরা দেখি যে হাই বলছে, তারা প্রকাশ্যে আমরা যেটা দেখি। না, এক্স্যাক্টলি। তো এই জায়গা থেকে এসে আমরা একটা কনসেনসাস এখানে দেখেছি, সকল রাজনৈতিক দল সংস্কার চায়, রাষ্ট্র চায়, দেশের মানুষও চায়। এখন ডাকডোল পিটিয়ে সরকার হায়ের পক্ষে যাবে কি যাবে না, এটা সরকারের সিদ্ধান্তের ব্যাপার। জি, কিন্তু আমরা সবাই এটা পরিবর্তনটা চাই। জি। আসলে আমার আপনার কাছে এই বিষয়টি প্রশ্ন, আমরা যদি দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত পরশুদিন সম্ভবত হায়ের পক্ষে একদম স্টেটমেন্ট দিয়েছেন, জামাত প্রতিনিয়ত বলছে, আর এনসিপি তো এটি নিয়েই কথা বলছে হা ভোটের পক্ষে। মানে সবাই যখন চাচ্ছে, যেহেতু মাঠে আওয়ামী লীগ নাই,
জাতীয় পার্টি থাকবে কি থাকবে না, এটা নিয়ে আদালতের একটি শুনানি চলছে। এরপরে সরকারকে এই অবস্থানে কেন নিতে হলো? দেখুন, সরকার মনে করছে যে দলগুলো এনাফ ক্যাম্পেইন করছে না, এবং আমরা এখন পর্যন্ত কিন্তু দলগুলোকে দলীয় কথা যত বেশি বলতে দেখছি, প্রার্থিতা নিয়ে কথা বলতে দেখছি, সেই তুলনায় গণভোট নিয়ে কথা বলতে দেখছি না। তারা এই গণভোটের প্রশ্নে পজিটিভ অবস্থানে আছেন, এটি আমরা বুঝতে পারি, কিন্তু ওটিকে বাজারে নিয়ে যাওয়া, মানুষকে কনভিন্স করা, আপনি যদি দেখেন যে গণভোটের হ্যাঁ বলতে হবে কোন 5টি প্রশ্নে, সেটি নিয়ে জনমত তৈরি হয় না। সরকার হয়তো ওই জায়গা থেকে মনে করছে, আপনি জানেন যে একজন বিশেষ সহযোগীকে নিয়োজিত করা হয়েছে, উনি ক্যাম্পেইনটি দেখছেন। কিন্তু আমি যেই কারণে ইতিহাসের প্রশ্নটি বলতে চাই সেটি হচ্ছে, দেখুন, এমনিতে একটি বড় দল নির্বাচনের বাইরে, কাজেই আপনি জানেন যে ইউরোপিয়ানরা বা পশ্চিমা দেশের লোকরা ইনক্লুসিভ নির্বাচন নিয়ে কথা বলছে। সেখানে যদি সরকারও একটি পক্ষ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার পক্ষে ইতিহাসের কাছে প্রমাণ করা কঠিন হয়ে যাবে যে 2026 সালের নির্বাচনে বাংলাদেশের জনগণের মতামতের প্রতিফলন হয়েছিল। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকের ক্ষমতা, আজকের গায়ের জোর, আজকের বাতাস কোন দিকে গেল, এটি দিয়ে যদি আমরা শুধু দেখি, তাহলে কিন্তু এই প্রশ্নটি উত্তর হবে না। আরেকটা কথা, এখানে সরকার কি কোনো সন্দেহের মধ্যে আছে কিনা যে না ভোটের দিকেও দিতে পারে, বা বিএনপি জামাত এনসিপি, মানে কি মনে হয়? দেখুন, সরকারটির পাটাতন্ত জুলাইয়ের আন্দোলন, অভ্যুত্থান চেতনা, যেই নামই আমরা বলি, এখন জুলাই তো পথ হারিয়েছে, জুলাই পথের মাঝে এতিম হয়ে গেছে। কেউ বিএনপি হয়ে গেছে, বিএনপির রাজনীতি কোন দিকে যাবে আমরা বুঝতে পারি অনেকটা। জামাতি ইসলামী ক্ষমতায় প্রায় চলে গেছে, এরকম আচরণ করছে। এনসিপি বিলীন হয়ে গেছে জামাতের সাথে। কাজী জুলাইয়ের এখন প্যারেন্ট কারা? আমি কিন্তু জুলাইয়ের ওই অবস্থা দেখছি না। প্রশাসন এবং পুলিশের মধ্যে দেখছি পতাকা তুলেছেন, যেখানে যেখানে বিএনপিকে মনে করছে শক্তিশালী, সেই দিকে গুপ্ত অবস্থায় জামাতের দিকে এবং কৌশলগতভাবে জামাতের দিকে। এই জায়গাতে আমার মনে হয় সরকার ভাবছে যে যদি এইটি সংস্কারের পক্ষে না যায়, তাহলে তো তাদের অবস্থান নিয়েও প্রশ্ন তৈরি হবে, তাদের এতদিনের যে সংলাপগুলো সেগুলো বৃথা যাবে। আর বাংলাদেশ শেষ পর্যন্ত কি পেল? আপনি যে শুরু করেছিলেন যে রাজনীতির মালিকানা, শেষ পর্যন্ত মালিকানা কিন্তু গুটি কয় দলের হাতে গেল, এবং এই দলগুলোকে আমরা দলীয় রাজনীতি করতে বেশি দেখি, জনগণের রাজনীতি কিংবা বাংলাদেশের রাজনীতি করার ক্ষেত্রে। জনগণের কাছে মালিকানা যাচ্ছে কিনা? শুধু আরেকটি বলি, ক্যাম্পাসের সাথে জাতীয় রাজনীতির পার্থক্যটি কোথায়? শোনেন, ক্যাম্পাসে গরম পানি, ঠান্ডা পানি, খাট, পালঙ্ক, এগুলো করে ভোট পাওয়া যাবে, কিন্তু স্টুডেন্টরা কিন্তু চূড়ান্ত বিচারে আরো বড় রাজনৈতিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা উচিত জাতীয় রাজনীতিতে। আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রয়েছে, 5টি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, এগুলো প্রদান করার দায়িত্ব সরকারের। কিন্তু সরকার যেহেতু ওই দায়িত্ব পালন করছে না, কোনো একটি বিশেষ গোষ্ঠী সেই দায়িত্ব পালনের ভেতর দিয়ে তাদের রাজনীতির চর্চাটি করছে, কখনো প্রকাশ্যে, কখনো গুপ্তভাবে। কাজে এটি জাতীয় পর্যায়ে একদম রিফ্লেক্টেড হবে, এটা আমার মনে হয়। আসলে আপনার কাছে আরেকটি প্রশ্ন, আমরা দেখেছি আওয়ামী লীগ 10 টাকা কেজি চালের কথা বলতো, আওয়ামী লীগ 10 টাকা কেজি ডালের কথা বলতো, নিশ্চয়ই মনে আছে আপনার, শেখ হাসিনার কথাগুলো বলতো। এখন আমরা দেখেছি বিএনপি বলছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বেকার ভাতা, আবার এর বিপরীতে জামাত বলছে যে তারা ফ্যামিলি কার্ড দিবে না, তারা বরং চাকরি দিবে। মানে গতানুগতিক মনে হচ্ছে কিনা তারা যে কথাগুলো বলছে, বিএনপি, জামাত, এনসিপিতে এ ধরনের কথা এখন তারা কিছু হয়তো বলবে, আগামীতে এখন বলেনি, এগুলো গতানুগতিক হচ্ছে কিনা, নতুন করে কিছু আসছে কিনা, আমি আসলে জানবো। দর্শক তার আগে আবার হচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু সঙ্গে থাকুন। ফিরলাম বিরোধের পরে কথা বলছিলাম সমসাময়িক রাজনীতি নিয়ে। আমরা ছিলাম আসলে আপনার কাছে, আমি একটি প্রশ্ন আপনাকে করেছিলাম বিজ্ঞাপনে যাবার আগে, তার সঙ্গে একটু যুক্ত করতে চাই। এনসিপির একজন প্রার্থী এবং উনি কেন্দ্রীয় নেতাও আব্দুল হান্নান মাসুদ, তিনি বলেছেন যে একটা ফেসবুকে স্ট্যাটাসে গতকাল দিয়েছেন যে জনাব তারেক রহমান সাহেব, আপনার সন্ত্রাসীদের থামান, এদেশের মানুষ ... নিয়ে নেমে গেলে আটকায় রাখা যাবে না। আমার নির্বাচনী আসনে দলমত নির্বিশেষে সকল পলাতক সন্ত্রাসী আপনার ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। এই প্ল্যানই কি আপনি ওনাদের দিয়েছেন? দুটি বিষয়ে, অর্থাৎ সম্ভবত আওয়ামী লীগকে সম্ভবত ইন্ডিকেট করে হান্নান মাসুদ বার্তাটি দিয়েছেন, কিন্তু তারেক রহমানের উদ্দেশ্যে বলেছেন। হ্যাঁ, আচ্ছা, আমি বলি আপনাকে, এরকম গয়রাহা অভিযোগ না করে আরও স্পেসিফিক হলে ভালো হয়। যে কথা হান্নান মাসুদের নির্বাচনী এলাকা কোনটা আমরা জানি। এনসিপি অনেক জায়গাতেই লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না বলে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছে, জামাত ইসলামীও করেছে, আবার বিএনপির কোনো প্রার্থী জামাত ইসলামীর ব্যাপারে অভিযোগ করেছে। কাজেই এটি খুব সিরিয়াসলি নেওয়া উচিত। প্রথমত যে নির্বাচনটি যেহেতু আমরা চাচ্ছি যে অনেক মানুষের পার্টিসিপেশন হোক, অতএব কোনো ধরনের অভিযোগ যেন
আপনার বেশি গুরুত্ব না পেয়ে যায়, সেটি কিন্তু সমাধান করা যেতে সেক্ষেত্রে পারে। যারা রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তা, তারা কি নিরপেক্ষ থাকতে পারছেন? আমি আপনাকে বলি, ধরেন একজন প্রার্থী যদি বগুড়ায় প্রার্থিতা বাতিল হয় এবং ঢাকা শহরে প্রার্থিতা বহাল থাকে, তাহলে আপনি কি বুঝতে পারলেন? এক্ষেত্রে কিন্তু দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং আমরা যেই কারণে বৈধতা পাই কিংবা পায় না, সেটি যেন সব আসনে সব জায়গায় ইকুয়ালি দেখা হয়। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের প্রশাসন এবং পুলিশ, তারা কিন্তু দলীয় প্রভাব ছাড়া কাজ করার ব্যাপারে অভ্যস্ত না। আর এক লাইনে সেই বলবেন, জায়গাটিতে যেটি তারা আছে। বিজ্ঞপ্তির আগে জানতে চেয়েছিলাম যে ফ্যামিলি কার্ড কিংবা বেকার ভাতা, এটি কতটা মানুষজন নিবে? দেখুন, এটি এখন পর্যন্ত আমার কাছে রেটোরিক্স। এটি ওই যে আওয়ামী লীগের 10 টাকার চাল, সেদিন একজন বিএনপি নেতা বলেছেন 1.5 কোটি লোক চাকরি পাবে বিএনপি পাওয়ারে আসলে। আমরা তারেক রহমান যেমনটি বলেছেন, হি হ্যাজ এ প্ল্যান। সেই প্ল্যানের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণটা আমরা বুঝতে চাই। এটি এমন হতে পারে নির্বাচনী ইশতেহারে থাকবে অথবা পরবর্তীতেও সামনে আসতে পারে, জি, কিন্তু রেটোরিক্স আকারে থাকলে আমরা এখন পর্যন্ত রাজনীতির পুরনো আবার আপনাদের জানতে চাই যে এই যে বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসীর অভিযোগ করছে এনসিপি, আবার আমরা বলছিলাম ইশতেহারের কথা, আরো তরুণ বা তারুণ্য বান্ধব ইশতেহার, এই দুটি বিষয় কি বিএনপি করতে পারবে কিনা শেষ পর্যন্ত? কেন পারবে না? মানে আপনার কি একটা জিনিস একটু খেয়াল করা দরকার। ধরেন তারেক রহমান আসার পরে কিন্তু প্রেক্ষাপট অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আপনি কি হলো? মানে যেমন ধরেন আপনি একটা মানুষের অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, এগুলোও কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর কাজ করে এই সব জায়গাতে। যে কথাগুলো যে আপনি বলছেন পারবে কিনা, বা এই যে ফ্যামিলি কার্ড বা কিছু, আমি বিএনপির এডুকেশন পলিসিতে কাজ করেছি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যে যেটা আপনার মনে হতে পারে যে যেটা কায়সার ভাই বলে যে এখন পর্যন্ত রেটরিক, কিন্তু আমরা ধরেন বছর দেড়েক ধরে কন্টিনিউয়াসলি এটার জন্য কাজ করেছি এবং আমি বিশ্বাস করি যে এটা এত ইন ডিটেইলে কাজ করা হয়েছে যে এটা অবশ্যই বিএনপি যদি ক্ষমতায় যায় যে প্রত্যেকটি বাস্তবায়ন করা হবে। এবং তারেক রহমান আসলে ওই ভিশনারি প্ল্যান নিয়েই কিন্তু বলেছে আই হ্যাভ আ প্ল্যান। সো আমি এটা বিশ্বাস করতে আর চাই। হান্নান মাসুদের যে কমেন্টটি, হ্যাঁ, এখন ধরেন যখনই বিএনপি তো অনেক বড় একটা দল এবং যেটা দিয়ে কায়সার ভাই শুরু করেছে যে সবই বিএনপিময় হয়ে যাচ্ছে, সেই সাথে সাথে আপনাকে এই কনসিডারেশনটাও কিন্তু আনতে হবে যে বিএনপি কিন্তু প্রচুর নেতাকে বহিষ্কার করেছে, পানিশমেন্টের মধ্যে এনেছে, সবাইকে ফিরিয়ে এনেছে আবার। আবার হ্যাঁ, আবার একটা সার্টেন আবার সবাইকে ফিরিয়ে এনেছে, এটা আপনি মোটা দাগে বলতে পারেন না। আবার ধরেন আপনি কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে দেখেছেন, যখন সে ওই প্রথম আলো পুড়িয়ে দেয়, ঘোষণা দিয়েছে যে উদীচীকে ভেঙে ফেলতে হবে। তারা যেসব দল করে, হ্যাঁ, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয় না। তাহলে এখন হচ্ছে কি অ্যাকশন জামাতের অ্যাকশন নেওয়া উচিত, তারা যে সবার, শুধু অপকর্মগুলো জামাত করছে। না, যে কারোরই অ্যাকশন জি, নেওয়া উচিত, আপনাকে এটা অসংখ্য ধন্যবাদ। প্র্যাকটিসে আনা দরকার। আমাদের শেষ করতে হচ্ছে, স্যার আপনার কাছে জানতে চাইবো একদম ছোট্ট করে, আপনি কি মনে করছেন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি নিয়ন্ত্রণে থাকবে কিনা সরকারের, কি মনে হচ্ছে? অনেকগুলো পয়েন্ট আমরা আলোচনা করছিলাম। এটা আসলে নির্ভর করে কতগুলো স্টেক হোল্ডারের সাথে সম্পৃক্ত। ধরেন আপনার রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী, সেটা, রাজনৈতিক দলগুলো, জনগণ কীভাবে সেটাকে নিবে, সব কিছুর মিলেই হচ্ছে বিষয় যে এটা ভালো থাকবে কি থাকবে না। তবে আমি মনে করি ভালো থাকবে। আশা করি যে একটা ভালো সিচুয়েশন আমরা পাবো। মানুষ দীর্ঘদিন পরে নির্বাচন অংশগ্রহণ করবে, ভোট দিবে। এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। এদেশের মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে মানুষ উদ্বিগ্ন, সেটা থেকে মানুষের উত্তরণ ঘটুক এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ তৈরি হোক। বাংলাদেশের সমাজ ব্যবস্থার মধ্যে যাতে ইনসাফ থাকে, এই বিষয়টাই আসলে আগামী নির্বাচনের মূল বিষয় হওয়া দরকার। প্রত্যেকটা দলের কাছেই, যে দলই ক্ষমতায় আসবে, তাদের ব্যাপারে আমার পার্সোনাল চাওয়া হচ্ছে একটা ইনসাফ ভিত্তিক সমাজের ব্যাপারে। জি, আমরা আপনার সঙ্গে গলা মিলিয়ে বলতে চাই, কিংবা ওসমান হাদির মতো করে বলতে চাই, একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে উঠুক। ডক্টর নাহরিন ইসলাম খান এবং ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন এবং আশরাফ কায়সার, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম তিনজন অতিথির সঙ্গে, তারা কিন্তু একটি বিষয়ে শেষে এসে বলেছেন, আমরাও সেটি বলতে চাই, বাংলাদেশ ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে উঠুক। যেই ইনসাফের কথা বলে ওসমান হাদি, যিনি কিনা জুলাই যোদ্ধা, তিনিও তার জীবন বিলিয়ে দিয়েছেন। বাংলাদেশ সেই ইনসাফের পথে এগিয়ে যাক আগামী নির্বাচনের মধ্য দিয়ে, সেই প্রত্যাশা শেষ করে শুভরাত্রি।